সব জল্পনা কল্পনার অবসান, নানান নাটকীয়তা, সন্দেহ সংশয়ের অবসান। তারেক জিয়াকে বাদ দিয়ে, বিএনপিকে উপেক্ষা করেই ডক্টর ইউনূস বাংলাদেশ চূড়ান্ত মাহেন্দ্রক্ষণে, চূড়ান্ত গন্তব্যে রওনা করেছে বাংলাদেশ। তারেক জিয়া নাই, ব্রিটিশ সিটিজেন, বাংলাদেশের ভোটার না, বাংলাদেশের নাগরিকত্ব নাই, কোনো প্রমাণ নাই, এনআইডি কার্ড নাই, পাসপোর্টও নাই। রাজনীতি করেন, প্রধানমন্ত্রী হতে চান, অলিক কল্পনা বিলাস। দর্শক, কি ঘটছে? বিএনপি শুনলে হার্ট ফেল করবেন। দুইটা খবর। উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন। গণভোট আগে না আলু পেঁয়াজ আগে? কেমন লাগে তারেক রহমান? আপনার আলু পেঁয়াজের চাইতে গণভোটের গুরুত্ব চূড়ান্ত পর্যায়ে কায়েম হয়ে গেল। গণভোট আইন হয়ে গেছে। সর্বশেষ গণভোট ঠেকাতে খলিলুর রহমানকে ভারত অজিত দোভাল কিছু চিরকুট চিঠিমিটি ধরিয়ে দিয়েছিল, কোনো কাজ হয়নি। আলু পেঁয়াজের চাইতে গণভোটের গুরুত্ব বেড়ে গেছে। এর চাইতে তারেক রহমান বিএনপির জন্য শকিং নিউজ। এখন শুনেন, হার্ট অ্যাটাক করবেন না। ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল, ইসি সানাউল্লাহ। একটু চিন্তা করেন ঠান্ডা মাথায়, বিএনপির ভাইরা এবং জামাতের ভাইরা। ডিসেম্বরের প্রথমার্ধে যদি জাতীয় নির্বাচনের তফসিল হয়, এর মানে আর কয়দিন? আর 1-1.5 সপ্তাহ, সর্বোচ্চ 2 সপ্তাহ। এই তো, ডিসেম্বর তো প্রায় এসে গেছে, নভেম্বর তো প্রায় শেষ। তারেক রহমান আসার কোনো খবর শুনেন না। তো তারেক রহমান আসছেন না, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল হয়ে যাচ্ছে। তারেক রহমান ভোটার হতে পারেন নাই, এখনো ভোটার হতে পারেননি। ব্রিটিশ নাগরিকত্ব তিনি ছেড়েছেন কি ছাড়েন নাই এখন পর্যন্ত ক্লিয়ার না, আপনারা জানেন না। হাসিনা তারেক রহমানকে ধরে আনার সর্বোচ্চ চেষ্টা যখন করেছিল, যাতে তারেক রহমানকে ধরে এনে ফাঁসি না দিতে পারে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায়, এ কারণে তারেক রহমান তার নিরাপত্তার জন্য ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছিলেন, বাংলাদেশের সিটিজেন না। ওইটা ছেড়ে ভোটার হতে পারেন নাই। আর বাকি আছে 1-1.5 সপ্তাহ। আপনি কবে আসবেন তারেক রহমান, আর কবে ভোটার হবেন, কবে বাংলাদেশের নাগরিক হবেন, কবে রাজনীতিতে যোগ দিবেন? সুযোগ আছে। তাহলে কি বোঝা গেল? আমি তো দেখতে পাচ্ছি তারেক রহমানকে বাদ দিয়ে বাংলাদেশ নির্বাচনের ট্রেনে উঠে যাচ্ছে। আলু পেঁয়াজের চাইতে গণভোটের গুরুত্ব কায়েম হচ্ছে। এইসব সমাজতান্ত্রিক ধান্দাবাজি, গণভোটের চাইতে আলু পেঁয়াজকে গুরুত্ব দেয়া, এটা সমাজতান্ত্রিক কমিউনিস্ট ধান্দাবাজি। ওটা বাংলাদেশে চলে নাই। গণভোট আইন কায়েম হয়ে গেছে। গণভোটের ঘোষণা, প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে ভাষণ 13 তারিখ দেওয়ার পরও সন্দেহ সংখ্যা ছিল, কারণ আইন নেই তো। নির্বাচন কমিশনের কাছে জিজ্ঞেস করলে তারা বলতো আমরা গণভোটের কথা কিভাবে কি বলবো, এই বিষয়ে তো কোনো আইন নেই, কোনো চিঠি আসেনি আমাদের কাছে। আইন হয়ে গেছে, গেজেট যে কোনো সময় হয়ে যাবে। তাহলে বিএনপি যে গণভোট ঠেকাতে চেয়েছে, তার বড় দলিল হচ্ছে আলু পেঁয়াজের সাথে তুলনা করেছে, আলু পেঁয়াজের গুরুত্ব বেশি দিয়েছে, আলু পেঁয়াজ সংরক্ষণের গুরুত্ব। এটা ওই পিনাকি একটা আলোচনায় বুঝিয়েছে। এরকম ঘটনা ইরানেও ঘটেছিল। ইরানে বিপ্লবের পর বামপন্থীরা স্লোগান ধরেছিল, এটা একটা কমিউনিস্ট ধান্দাবাজি। আমি বলেছি না, ভোটের আগে ভাত দে। তরমুজের দাম এত বেশি কেন, আমরা কি জন্য বিপ্লব করেছি? খোমেনি বলে দিয়েছিলেন, আয়াতুল্লাহ বলে দিয়েছিলেন, তরমুজ সস্তায় তরমুজ খাওয়ার জন্য বিপ্লব হয়নি, আগে মানুষের মুক্তি দরকার। এখন তারেক রহমানের অবস্থা হচ্ছে এরকম। এই যে দুইটা খবর, গণভোট অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন, এই একটা, আর ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল, এই দুইটা খবর বিএনপির হার্ট অ্যাটাক করার মতো, বিএনপির জন্য শকিং, ভূমিকম্প বিএনপিতে। এই খবরের মাধ্যমে তারেক রহমান বাদ পড়ে গেল বাংলাদেশের চ্যাপ্টার থেকে। শেষ মুহূর্তে কোনো নাটকীয়তার মধ্যে আসলে সেটা ভিন্ন কথা, আসলে অ্যাটলিস্ট প্রধানমন্ত্রী বিজয়ী হবেন এই সম্ভাবনাটা অ্যাটলিস্ট নাই। বরং সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন থাকতে পারবেন কি পারবেন না, এই বিষয়ে কোর্ট কি সিদ্ধান্ত দেয় সেই অপেক্ষা করেন। এত সোজা না রাজনীতি। বিপ্লব হয়ে গেছে 1.5 বছর, আপনি বাংলাদেশে আসবেন না, বাংলাদেশ আপনার জন্য বসে থাকবে না। দিস ইজ বাংলাদেশ। লিবারাল ডেমোক্রেসি চর্চা করেন, আবার তার মধ্যে লিবারাল ডেমোক্রেসির মধ্যে পরিবারতন্ত্রের যুগ শেষ, পারিবারিক কোটায় প্রধানমন্ত্রী হওয়ার যুগ শেষ। এটা বাংলাদেশে আর চলবে না। তো দর্শক, গণভোট অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার 25 নম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই আদেশ অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সকাল 11টায় বৈঠক শুরু হয়। এটা ঐতিহাসিক। বাংলাদেশ সত্যিকার অর্থে নতুন বাংলাদেশে পদার্পণ করছে। গণভোট হওয়ার মধ্য দিয়ে চূড়ান্ত হবে, কিন্তু সব বাধা বিপত্তি দূর হয়ে যাচ্ছে। বিএনপি সব ষড়যন্ত্র, ভারতের সব ষড়যন্ত্র, আওয়ামী লীগের সব ষড়যন্ত্র দূর হয়ে যাচ্ছে। গণভোট অধ্যাদেশ জারি হয়ে গেছে, পাস হয়ে গেছে, অনুমোদন হয়ে গেছে। এখন যা স্বাক্ষর গেজেট, ওটা কেউ ঠেকাতে পারবে না।
এখন বলবেন যে বিএনপির কথা কেন বলছি? হ্যাঁ, বিএনপির কথা বলবো। বিএনপি তো ষড়যন্ত্র করছে, প্রমাণ কি? আলু পেঁয়াজের গুরুত্ব দেয় গণভোটের চাইতে। ওই ডক্টর ইউনূস তো মিস্টার তারেক রহমান, জাতীয় ইমাম তারেক রহমান, চকবাজার মসজিদের ইমাম তারেক রহমান। আলু পেঁয়াজ সংরক্ষণাগার তো করলো না ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস তো গণভোটের অধ্যাদেশই চূড়ান্ত করেছে। কোথায় আলু পেঁয়াজ সংরক্ষণাগার? নাই তো। কেমন লাগলো এখন? বিএনপি কেমন লাগে? চ্যাপ্টার ক্লোজ। দৃশ্যপাট থেকে ধীরে ধীরে পরিবারতন্ত্র, বিদেশে থেকে রাজনীতি করা, ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের দলের নেতৃত্ব দেয়া শেষ হয়ে যাচ্ছে। সময় নেই, ট্রেন ছেড়ে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে বলে এটা স্পষ্ট করেছে নির্বাচন কমিশন ব্রিগেড জেনারেল অফিসার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তফসিল ঘোষণা 10 দিনের মধ্যে সব দেশীয় পর্যবেক্ষণ সংস্থা যায়। এখন 10 দিনের মধ্যে প্রথমার্ধে ঘোষণা করা হবে, সানাউল্লাহ বলেছেন। এখন চিন্তা করেন এখন কি হবে। তাহলে তারেক রহমান এই যে কয়দিন বাকি আছে এর মধ্যে দেশে আসবেন, ভোটার হবেন, সব ঠিকঠাক করা সম্ভব? পাসপোর্ট করবেন সম্ভব? এখনো আসার তো নাম গন্ধও নাই। যদি এমন হতো যে না এই পরশুদিন আসবেন, অথচ কোথায় থাকবেন কোনো কিছুই কিন্তু ফিক্স না। এদিকে তবে তারেক রহমানকে পরামর্শ দিই, আমার এতক্ষণে আলোচনা ভুল প্রমাণিত হোক। আমি চাই যে তারেক রহমান আসুক, রাজনীতি করুক, ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে আসুক, বাংলাদেশের ভোটার হোক। অসুস্থ মায়ের ওসিলায় তারেক রহমান, খালেদা জিয়া এখন আইসিইউতে, এই সুযোগে তারেক রহমান চট করে চলে আসুক, তারপরে রাজনীতি স্বাভাবিক হন। ঠিক আছে, এবার আপনি প্রধান বিরোধী দল হোক, বিরোধী দলীয় নেতা হন, পরের বার আপনি প্রধানমন্ত্রী হন, শুভকামনা, কিন্তু রাজনীতির দৃশ্যপট থেকে হারিয়ে যায়েন না। তারেক রহমানকে দরকার আছে বাংলাদেশে। আওয়ামী লীগ একদম দৃশ্যপটে আসতে পারবে না, আমরা এটা চাই। আর সেজন্য তারেক রহমান বিরোধী দলীয় নেতা হোক, সেটাও আমরা চাই। এতক্ষণ আপনাদেরকে যা দেখালাম এটা ভুল প্রমাণিত হোক, অসুস্থ মায়ের উছিলায় চট করে বাংলাদেশে চলে আসুন, ফ্রি পরামর্শ দিয়ে দিলাম। তারা একটা জিনিস বুঝে, জেনারেল ওয়াকার 17 বেঙ্গলের অ্যাক্টিং সিও হিসাবে সোলজারদের সহ দাঁড়ায় থাকলেন পিলখানায়, ভিতরে ঢুকলেন না। বলা হলো আপা নিষেধ করেছে, ঢোকা যাবে না। এই জেনারেল ওয়াকার মেজর অবস্থায়, জেনারেল ওয়াকার তার ব্রিগেড কমান্ডার হাকিমকে, ব্রিগেডিয়ার জেনারেল হাকিমকে ডিসোবাই করলো, ডিসিপ্লিন ব্রেক করলো, তারপরও তাকে ওখানে রাখা হলো, তাকে ব্রিগেড কমান্ডার বানানো হলো 46 এর। লন্ডনে কোর্স করতে যাবে, ভর্তি পরীক্ষায় পাস করে নাই, ডোনেশন দিয়ে তাকে ওখানে ভর্তি করানো হলো। ভারতে পাঠানো হলো এমএসজি র, ভারতের সেনাপ্রধান, ভারতের প্রতিরক্ষা সচিব, তাদের সাথে 9 বার তাকে ভেটিং করানো হলো, তারপরে তাকে আমিছি বানানো। ওয়াকারের তত্ত্বাবধানে আজ পর্যন্ত মিডিয়া পিলখানা বিচারকাণ্ড সুষ্ঠুভাবে তদন্ত করতে দেওয়া হয় না। ওয়াকারের তত্ত্বাবধানে জনগণের উপরে হেলিকপ্টার থেকে গুলি করে আমার মা বোনদের বুকে ছচা করে দিয়েছে, বাচ্চাদেরকে মেরে ফেলেছে, শিশুদেরকে মেরে ফেলেছে, মাকে গুম করেছে, বাবাকে গুম করেছে, সন্তানদেরকে গুম করেছে, যা প্রত্যেকটা অপকর্মের সাথে ওয়াকার জড়িত। ওয়াকার এবং জেনারেল মুজিব, যে মুজিব বিশ্ববিদ্যালয়ে গিয়ে স্যারের জাহাজে আচ্ছা গান গিয়েছে, তারেক সিদ্দিকীর গুণ তারা এখন ওখানে বসে আছে বাংলাদেশে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য। ওয়াকার বলেছে সে দেশে শান্তি আনবে, এবং কতগুলো অদূরদর্শী রাজনীতিবিদ, অদূরদর্শী লোকজন, অদূরদর্শী বেকুবরা বসে আছে। ওয়াকার বাংলাদেশের সালভেশন নিয়ে আসবে, রাজনীতিতে সালভেশন নিয়ে আসবে, রাজনীতিতে রিফর্ম নিয়ে আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে ওয়াকারের ধান্দাবাজি, রয়ের ধান্দাবাজি ধীরে ধীরে প্রকাশ পাওয়া শুরু করলো। যখন রয়ের ধান্দাবাজি প্রকাশ পাওয়া শুরু করলো, তাদের সামনে একটা এলিমেন্টস ছিল, সেই এলিমেন্টসটা কি? কোন একটা অজুহাত দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি অ্যাসাসিনেট করা যায়, এই অ্যাসাসিনেশনে প্ল্যানের টাইম ছিল, প্র্যাকটিক্যাল ছিল, এই টাইম বোমাগুলো ওখানে সেট করা। ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ যদি ওখানে গিয়ে ঢুকে পড়ে, জাতিসংঘের লোকজনরা যদি ঢুকে পড়ে, তাজুল ইসলাম যদি তার টিম নিয়ে ঢুকে পড়ে, সমূলে তাদেরকে মেরে ফেলা হবে। ওয়াকার ব্যাখ্যা দিবে এখানে আগের সরকার কি করে গেছে আমার জানা ছিল না। ঠিক যেমনি টাইম বোমা পাওয়ার পরে ওখানকার লোকজনরা বলেছে আমরা জানি না, আমরা জানি না। এটা থেকে কি আইএসপিআর কোনো বিজ্ঞপ্তি দিয়েছে? ওখানে যে টাইম বোমা পাওয়া গিয়েছে, তাজুল ইসলাম প্রসিকিউশনের স্বার্থে, তদন্তের স্বার্থে তাজুল ইসলাম এটা নিয়ে কথা বলে নাই, সেটা দেশপ্রেমিকের পরিচয় দিয়েছে। আগামী নির্বাচনে সেনাবাহিনীর যুগান্তকারী ভূমিকার আভাস, যে ভূমিকা বিএনপির স্বপ্ন খান খান করে দিবে, চুরমার করে দিবে এবং বিএনপিকে একটা কঠিন পরিস্থিতির মুখে ফেলে দিবে। দর্শক, আপনারা জানেন আমার এই বিশ্লেষণ আপনি একটু যাচাই করেন। আপনি গ্রামে গঞ্জে আপনি আত্মীয় স্বজন যারা এখনো বিএনপি করে, কিছু বিএনপি তখন কর্মীভিত্তিক দল, সাধারণ জনগণের মধ্যে বিএনপির প্রতি সমর্থন নেই, কিন্তু বিএনপি কিছু কর্মী আছে, কিছু নেতা আছে
সে নেতা যদি আপনার রক্তের আত্মীয় হয় অথবা আপনার বন্ধু হয় যে আপনার কাছে সত্য কথা বলবে, তার সাথে আপনি আলাপ করে দেখেন যে তার দৃষ্টিভঙ্গিটা কি। বিষয়টা এরকম যে তারা জানে যে জনগণের সমর্থন নাই, তারা জিততে পারবে না। বিএনপিকে মানুষ আওয়ামী লীগের মতো নিকৃষ্ট মনে করে, চান্দাবাজ মনে করে, বিরক্ত, ভোট দিবে না, সোজা কথা। এই জন্য তারপর তারা বিএনপি কেন করে? কারণ বিএনপি তো আদর্শ ভিত্তিক দল না, বিএনপি হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক দল। তারপরেও একটা আশায় বিএনপি করে যে জনসমর্থন থাকুক আর না থাকুক, আওয়ামী লীগ যেরকম জনসমর্থন ছাড়া ক্ষমতা এসেছিল, টিকেছিল, আমরা পিছনের দরজা দিয়ে অথবা ভোট চুরি করে, ডাকাতি করে, প্রশাসনকে ম্যানেজ করে, ওই যে দুজন বিএনপি প্রার্থী রাখেন না ঘোষণা দেয়, ধানের শীষের অন্য কোনো প্রার্থী এজেন্ট থাকতে দিব না, অমুক তমুক হ্যাং ট্যাং নানান কিছু, এই যে কথাগুলো, এগুলোই হচ্ছে তাদের চিন্তা ভাবনা। জনগণের সমর্থন একা দেখি ওরা ভোট চুরি করে ভয় পাবো। জামাত কি ভোট চুরিতে আমাদের সাথে পারবে? তো ভোট চুরি, ভোট ডাকাতি, ম্যানিপুলেশন করা, এটাই হচ্ছে বিএনপি এখন শেষ আশা, শেষ ভরসা, শেষ স্বপ্ন। এখন এই ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলছি, এটাই তাদের অবস্থান, সেন্ট্রাল থেকে একদম রুট লেভেল পর্যন্ত। আপনি যাচাই করে দেখেন, তারপর মন্তব্য করেন সঠিক কিনা। এই ক্ষেত্রে পুলিশের বিষয়ে তাদের বক্তব্য যখন আপনি প্রশ্ন করবেন যে নির্বাচন, যদিও এগুলো ভালো চিন্তা, যেমন তারা মনে করে যে জামাতের তুমুল জনপ্রিয়তা, কিন্তু আমরা যদি লাঠি নামদা অস্ত্র নিয়ে যাই তারা কি আমাদের সাথে পারবে? আমরা যদি ভোট কেন্দ্র থেকে তাদের এজেন্ট বের করে দিই, তারা কিছু পারবে? তারা এই চিন্তা করছে, কিন্তু এটা হাস্যকর, জামাত অনেক দূরে এগিয়ে গেছে। জামাতের সাথে বিএনপি মারামারিটা আর পারবে না, সেই সময় শেষ, নম্বর ওয়ান। দ্বিতীয় হচ্ছে জামাতের কোনো এজেন্ট কোনো কেন্দ্র থেকে যদি বিএনপি বের করে দেওয়ার চেষ্টা করে, ওই বিএনপি নেতা গণ ধোলাই খেয়ে ওর জীবনের হাঁটা চলার ভবিষ্যৎ ওইখানে শেষ হয়ে যাবে। জামাত যে দল ক্ষমতা আসবে তারা কি ঘাস খেয়ে এজেন্ট দিবে না? এজেন্ট দেওয়া এবং এজেন্টকে বের করে যে দিবে, তাকে কিভাবে সাহায্য করতে হয় ওই সিস্টেম করে তারপরে দিবে, এটা কখনোই পারবে না। কিন্তু তাদের চিন্তা এটা। আর এই চিন্তার পিছনে কারণ হচ্ছে জামাত হুজুর মানুষ, ভদ্র মানুষ, আগে কিভাবে দেখতে হবে, একটা বিশ্ববিদ্যালয় না শক্তিশালী, গ্রামে গঞ্জে কি পারবে না? গ্রামে গঞ্জে আপনি জামাতের সাথে মারামারিতে পারবেন না। আপনি কি মনে করেন এত বোকা? আপনি লাঠি বানাবেন না, তারা লাঠি বানাবে না, আপনি লাঠি বানালে তারা বাঁশ বানাবে। আপনি লাঠি দিয়ে ক্রিকেট স্টাম্প দিয়ে জামাত পিটাতে গেলে তারা বাঁশ দিয়ে আপনাকে পিটাবে। আপনি চিন্তা করতে পারবেন না, কারণ তারা ক্ষমতা আসতে যাচ্ছে, এই প্রস্তুতি তারা নিবে না। তারা কি পকেটে কলম নিয়ে যাবে? আপনি পরিকল্পনা করবেন লাঠি দিয়ে পিটিয়ে বের করে দিবেন, আর তারা কি বাসটা রেডি রাখবেন আশেপাশে? সব রেডি রাখবেন। আপনি কল্পনা করতেন নারীরা ঝাড়ু দিয়ে পিটাবে আপনাদের। এক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে তাদের বক্তব্য হচ্ছে পুলিশটা এমনিতেই বিএনপি দালাল, পুলিশকে ম্যানেজ করা তো কোনো ব্যাপার না, টাকা পয়সা দিয়ে ম্যানেজ করবে, প্রশাসন টাকা দিয়ে ম্যানেজ করবে, হাজিরা যেরকম করেছিল সেরকম। এই স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হবে না, কারণ কি জানেন? পুলিশ সংস্কার হয়েছে। হ্যাঁ, পুলিশ এখন ঘুষ খায়, পোশাক পরিবর্তন হয়েছে, ঘুষ খায়, কিন্তু বাস্তবতা হচ্ছে এরকম যে হাসিনার দালালি করতে যায় পুলিশকে ঝুলিয়ে রাখা হয়েছিল, মনে নেই? মেরে ফ্লাইওভারের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল। এরপর এক থানায় 18 জন, কত পুলিশকে জরিমানা করে দেওয়া হয়েছে। পুলিশের অফিসার যদি বিএনপির জেলা সভাপতির ছেলে হয়, চুরি করার সাহস হয় না। এমন মাইর খাবে। এর আগের বার তো ড্রেস খুলে নানান ভাবে অনেক পুলিশ পালাতে পেরেছিল, এবার তাও পারবে না। এবার একটাও পালাতে পারবে না, একদম খেয়ে ফেলবে জনগণ। জনগণ জুলাই আগস্টে যে প্র্যাকটিস করেছে ওই প্র্যাকটিস চলবে, অতএব কোনো পুলিশ এটা সাহস করবে না। প্রশাসন, বিশেষ করে প্রশাসনের লোকজন ফাঁকে ফাঁকে বেশি বেঁচে গিয়েছে, দালালেরা। এখন ওই জুলাই আগস্টের মতো বিপ্লবী এক্সপিরিয়েন্স এদেশের জনগণের কম, যার ফলে অনেক দালাল পালিয়েছে। আপনি কি মনে করেন আরেকবার যদি একটা বিপ্লব হয় ইয়াকামের বিরুদ্ধে, পুলিশ একটাও পালাতে পারবে না, প্রশাসনের লোকজন ইউএনও ডিসি একটাও পালাতে পারবে না, এবং আওয়ামী লীগের লোকজন তো ভারতে পালিয়েছিল। এবার জনগণ সমস্ত বর্ডারে রেড দেবে, কেউ যেতে পারবে না। বুঝতে পারছেন কি বিপদ অপেক্ষা করছে? ভোট চুরি করবেন। আর ডক্টর ইউনূস ক্ষমতায়, এখানে আওয়ামী লীগ ক্ষমতায় না, বিএনপি ক্ষমতায় না, যা ইচ্ছা তা করতে পারবে পুলিশের মাধ্যমে। আর দ্বিতীয় কথা হচ্ছে যখন প্রশ্ন করা হয় যে আপনারা ভোট চুরি করবেন, একটা কেন্দ্রে 5 জন সেনাবাহিনী দাবি করেছে জামাত, সেনাবাহিনীকে তো আপনারা ম্যানেজ করতে পারবেন না। ওই প্রশ্নে বাবারা নীরব, চুপ। সেনাবাহিনীকে ম্যানেজ করতে পারবে এই বিশ্বাস তাদের নাই, সেনাবাহিনী তাদের ভোট চুরিতে সহায়তা করবে এটা তারা বলে না। পুলিশের তাদের বিশ্বাস আছে। ওই সেনাবাহিনী বসে জামাতের মায়ের বাসের পিটানি খাওয়া দরকার নেই, ওই সেনাবাহিনীর কারণে আপনাদের ভোট চুরি জয়বাংলা হয়ে যাবে। জামাতের এজেন্টকে বের করে দিতে যাবেন, সেনাবাহিনী পিছিয়ে পাশা লাল করে দিবে, আর জীবনে রাস্তায় হাঁটতে পারবেন না। জিয়াউল হাসান যে পর্যায়ে, যে লেভেলের অফিসার ছিল, এই লেভেলের এই পজিশনে যেতে হলে তাকে অবশ্যই ভারত থেকে একটা কোর্স করতে হতো, এবং ওই কোর্স করার পরে ভারত সরকার যদি তাকে পজিটিভ অ্যাপ্রিসিয়েট না করতেন, তার সমস্ত কাজগুলোতে যদি টিক চিহ্ন না দিতেন, তাহলে ওই জাতীয় পোস্টে, জিয়াউল হাসানের ওই পোস্টে কাউকে কোনোদিনও দেওয়া হতো না। তো জিয়াউল হাসান ভারত থেকে সেই কোর্স করে এসেছে, কোর্স করে এসে তিনি সেই জায়গায়, এবং তিনি যতদিন থাকার কথা নয় তার থেকে আরো 3 গুণ বেশি সময় সেখানে থেকেছে, এবং তিনি কি কি করেছেন তার কিছু কিছু বর্ণনা তিনি সেদিন দিলেন। এক কথায় তার সত্যতা তিনি বললেন যে এই হচ্ছে এত ভয়ঙ্কর এবং বিভৎস জিয়াউল হাসান। সেই জিয়াউল হাসানের জন্য যখন তার বিচার হচ্ছে তখন এত কিছু, তার বোন আইনজীবীদের সাথে রাব বিহেভ করছে। অপরদিকে 15 জন সেনাবাহিনীর যে কর্মকর্তাদেরকে যে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে, আজকেও কিন্তু তারা হাজির হয়েছিলেন, আজ দিয়ে দ্বিতীয় দিন। এই আজকে হাজির হওয়ার পরে তারা কি আবেদন করেছে জানেন? ট্রাইব্যুনালের কাছে তারা আবেদন করেছে যে তাদেরকে এই বারবার সশরীরে আসা যাওয়া করতে তাদের মান সম্মানে বাধছে, তাদের কষ্ট হচ্ছে, এটি করা যাবে না, তাদেরকে ভার্চুয়ালি অর্থাৎ ভিডিও ফোনের মাধ্যমে তাদের
সাক্ষ্য নিতে হবে বা ট্রাইব্যুনালে হাজির হয়েছে তারা, এটা ধরে নিতে হবে। চিন্তা করতে পেরেছেন কোন ধরনের কত বড় দুঃসাহস এদের? এরা মনে হচ্ছে বাংলাদেশের জনগণের জন্য অলিম্পিক গেমস থেকে সোনা জিতে আসছে, এরকম একটা এদের ভাবসাব এরকম। যারা হাজার হাজার মানুষকে পঙ্গু করে দিয়েছে, জীবন নাই করে দিয়েছে, সেই মানুষগুলো এই দাবি করছে। এটা চিন্তা করা যায়? সাহস কত বড়, চিন্তা করা যায়? কোন সাহসে, কোন আট পেলে তারা এই আবেদন করলো? এবং মানে সুযোগ পাবো কি করে এই আবেদন করার? তোমরা দেশের সোনার ছেলে, মনে হচ্ছে ওনারা এই দেশের জন্য পৃথিবীর সমস্ত সুনাম বয়ে এনেছে, এত ভালো কাজ করেছে। তারা ভুলেই গেছে যে তারা দেশের মানুষের নিরপরাধ নিরীহ নাগরিকের বুকে গুলি চালিয়েছে, হত্যা করেছে, পঙ্গু করে দিয়েছে, হাত কেটে ফেলেছে, তাদের চোখ উপড়িয়ে ফেলেছে। সেই লোকগুলোর বিচার করা হচ্ছে, আর তারা ওই আবদার করছে। যদিও ট্রাইব্যুনাল তাদের তার উপযুক্ত জবাবও দিয়েছে যে ট্রাইব্যুনালে যে দেশে চিফ জাস্টিসকে সরাসরি আদালতে হাজির হতে হয়, সেক্ষেত্রে তুমি কোন হরিদাস পাল, তোমরা কোথাকার হরিদাস পাল যে তোমরা ভার্চুয়ালি হাজিরা দিবা? জবাব দিয়ে দিয়েছে ট্রাইব্যুনাল, সাথে সাথে তাদের আবেদন খারিজ করে দিয়েছে এবং এই জবাব দিয়েছে। এদেশের অনেক মন্ত্রী এমপি তারা জেলখানার ভিতরে বন্দী, সাধারণ কয়েদিদের মতো তারা, আর তেনারা তাদের জন্য সাবজেল দেওয়া হয়েছে, সাবজেল। এসি গাড়িতে করে আসা যাওয়া করছে, তাতেও হচ্ছে না। ওনারা এখন ভার্চুয়ালি হাজিরা দিবেন, ভার্চুয়ালি। আল্লাহ কত, আল্লাহ দেওয়ার বাসি না। আইনের চোখে প্রত্যেক ব্যক্তি সমান, সে সেনাপ্রধান কি চিফ জাস্টিস কি প্রধানমন্ত্রী কি রিক্সাওয়ালা, নো ডিফারেন্স, কোনো পার্থক্য নাই, কোনো তারতম্য নাই। প্রত্যেকের জন্য বিচার সমানভাবে চলবে। এই দেশের জনগণ যদি এই লোকগুলোকে, এই অপরাধীগুলোকে কোনোরকম বিন্দু মাত্রা যদি কোনো ছাড় দেওয়া হয়, কোনোরকম সুযোগ সুবিধা দেওয়া হয়, এদেশের জনগণ আবার রাস্তায় নেমে আসবে, প্রতিবাদ জানাবে, ফুঁসে উঠবে। এরা অপরাধী, সেফ অপরাধী, অপরাধী ছাড়া এদের অন্য কোনো পরিচয় নাই। বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন